একদিকে ছিল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত জাহাজের ধ্বংসাবশেষ দেখার স্বপ্ন, আর অন্যদিকে এক ভয়াবহ পরিণতি। ওশেনগেট টাইটান সাবমার্সিবলের গল্পটা কিন্তু শুধু একটা দুর্ঘটনার গল্প না। এটা হলো উচ্চাকাঙ্ক্ষা, নতুন কিছু করার চেষ্টা, আর তার সাথে মারাত্মক কিছু ভুলের একটা সতর্ক বার্তা। চলুন আজ আমরা এই ট্র্যাজেডির গভীরে ডুব দিই। এই যে দুটো ছবি দেখছেন, এক কথায় পুরো গল্পটা বলে দিচ্ছে, তাই না? একদিকে দেখুন অভিযানের জন্য তৈরি টাইটান সাবমার্সিবল, মানে সীমাহীন একটা উচ্চাকাঙ্ক্ষা, আর পাশেই তার মর্মান্তিক পরিণতি। তো প্রশ্নটা শুধু এটা না যে কি ভুল হয়েছিল, আসল প্রশ্নটা হলো এতগুলো বিপদ সংকেত, এতগুলো সতর্ক বার্তা ছিল, তারপরেও কিভাবে এমন একটা ঘটনা ঘটল। চলুন এই বিশ্লেষণেই আমরা সেই উত্তরটা খোঁজার চেষ্টা করব। $2.5 লাখ, ভাবা যায়? শুধু একটা টিকিটের দাম। এই বিপুল পরিমাণ টাকাটা কিন্তু শুধু একটা টিকিট ছিল না, এটা ছিল বলা যায় একটা এক্সট্রিম অ্যাডভেঞ্চারের প্রবেশপত্র। চরম বিলাসবহুল, কিন্তু ততটাই বিপজ্জনক। এটা আসলে এমন একদল মানুষের জন্য তৈরি করা হয়েছিল যারা রোমাঞ্চের জন্য যে কোনো ঝুঁকি নিতে রাজি। দিনটা ছিল 18 জুন 2023। সমুদ্রে নামার মাত্র 1 ঘন্টা 45 মিনিটের মধ্যেই সব যোগাযোগ বন্ধ। এরপর যা ঘটেছিল তাকে বলে এমপ্লোশন বা অন্তর্মুখী বিস্ফোরণ। মানে বাইরের প্রচণ্ড চাপে সাবমেরিনটা মুহূর্তের মধ্যে দুমড়ে মুচড়ে যায়। কত দ্রুত? 1 মিলি সেকেন্ডেরও কম সময়ে। ভেতরে যারা ছিলেন তারা কিছু বুঝে ওঠারও সুযোগ পান। তো সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হলো, টেকনিক্যালি ঠিক কি ভুল হয়েছিল? চলুন এই দুর্ঘটনার পেছনের ইঞ্জিনিয়ারিং আর ম্যাটেরিয়াল সায়েন্সের দিকে একটু তাকাই, কারণ প্রথম আর সবচেয়ে বড় ভুলটা কিন্তু ওখানেই লুকিয়েছিল। সমস্যার একদম গোড়ায় ছিল মেটেরিয়ালের ভুল ব্যবহার। দেখুন, কার্বন ফাইবার কিন্তু দারুণ জিনিস, মহাকাশযানের জন্য পারফেক্ট, কারণ সেখানে চাপটা ভেতর থেকে বাইরের দিকে যায়। কিন্তু গভীর সমুদ্রে সেখানে তো অকল্পনীয় চাপ আসে বাইরে থেকে ভেতরের দিকে, আর এই চাপটা কার্বন ফাইবারকে কাচের মতো এক মুহূর্তে ভেঙে ফেলতে পারে। ঠিক এই কারণেই কিন্তু গভীর সমুদ্রে সাবমেরিনে সবসময় টাইটানিয়াম বা স্টিলের মতো শক্তিশালী ধাতু ব্যবহার করা হয়। ওগুলোই প্রচণ্ড চাপ সহ্য করার জন্যই আর এখানেই সাইক্লিক ফ্যাটিগ নামের ভয়ঙ্কর একটা ব্যাপার চলে আসে। ব্যাপারটা খুব সহজ। ধরুন একটা কাগজের ক্লিপ, ওটাকে যদি আপনি বারবার সোজা করেন আর বাঁকান, একসময় কি হবে? ঠিক ধরেছেন, ভেঙে যাবে। টাইটানের কার্বন ফাইবার হালের অবস্থাও ঠিক তাই হচ্ছিল। প্রত্যেকটা ডাইভের সাথে সাথে এটা একটু একটু করে দুর্বল হয়ে পড়ছিল। আর সবচেয়ে ভয়ের কথা কি জানেন? এই যে ক্ষতিটা হচ্ছিল, এটা বাইরে থেকে বোঝার কোনো উপায়ই ছিল না। এটা ছিল এক অদৃশ্য ঘাতকের মতো। এই যে দেখছেন, এটাই সেই কার্বন ফাইবার যা দিয়ে টাইটানের মূল কাঠামোটা তৈরি হয়েছিল। রিপোর্ট বলছে এটা বানানোর সময়ে এর মধ্যে অনেক ত্রুটি ছিল, যেমন ভেতরে বাতাসের ছোট ছোট গ্যাপ, বিভিন্ন লেয়ারের মধ্যে দুর্বল বন্ডিং। সব মিলিয়ে শুরু থেকেই পুরো কাঠামোটা আসলে একটা টাইম বোমার মতো ছিল। আর এই সতর্কবার্তাটা কিন্তু কোনো বাইরের বিশেষজ্ঞের কাছ থেকে আসেনি, এটা এসেছিল কোম্পানির ভেতর থেকেই। ওশেনগেটের যিনি মেরিন অপারেশনের ডিরেক্টর ছিলেন, তিনি নিজেই 2018 সালে রিপোর্ট করে জানিয়েছিলেন যে এর কাঠামো ত্রুটিপূর্ণ। মানে তারা জানত, আর এই সত্যিটা এই ট্র্যাজেডিকে আরও অনেক বেশি ভয়াবহ করে তোলে। এই যে দেখছেন, অনুপযুক্ত গ্রাইন্ড স্পট, স্তরের মধ্যে ছিদ্র, লেয়ারগুলো আলাদা হয়ে যাওয়া, এই প্রত্যেকটা ত্রুটি হালের কাঠামোতে মারাত্মক দুর্বলতার জায়গা তৈরি করেছিল। আক্ষরিক অর্থেই এক একটা টাইম বোমা। আচ্ছা, একটা যন্ত্রের ত্রুটি থাকা এক জিনিস, কিন্তু সেই ত্রুটিপূর্ণ যন্ত্রটাকে জেনে শুনে বারবার বিপদের মুখে ঠেলে দেওয়া, সেটা কিন্তু সম্পূর্ণ অন্য ব্যাপার। চলুন এবার আমরা টেকনিক্যাল দিকটা থেকে একটু সরে আসি। এবার দেখব সেই সব মানবিক সিদ্ধান্তগুলোর দিকে, সেই সব ভুলের দিকে যেগুলো এই বিপর্যয়কে একরকম অনিবার্য করে তুলেছিল। এই টাইমলাইনটা একবার দেখুন। ব্যাপারটা একদিনে ঘটেনি। 2018 সালে পুরো মেরিন টেকনোলজি ইন্ডাস্ট্রি চিঠি দিয়ে তাদের উদ্বেগ জানায়। ওই একই বছর কোম্পানির ভেতরের যে কর্মকর্তা হালের ত্রুটি নিয়ে রিপোর্ট করেন, তাকেই চাকরি থেকে বরখাস্ত করা হয়। ভাবা যায়, শুধু সত্যিটা বলার জন্য। এরপর 2019 সালে একটা টেস্ট ড্রাইভে অদ্ভুত ফাটলের শব্দ শোনা যায়। সময়ের সাথে সাথে ঝুঁকি বেড়েই চলছিল, আর প্রত্যেকটা সতর্ক বাণীকে তারা স্ট্রিপ উড়িয়ে দিচ্ছিল। এটা ছিল সময়ের বিরুদ্ধে একটা দৌড়, যেটাতে তাদের হার নিশ্চিত ছিল। তার মানে এটা কোনো একজন বা দুজন বিশেষজ্ঞের ব্যক্তিগত মতামত ছিল না। পুরো ইন্ডাস্ট্রি সবাই মিলে এই পরীক্ষামূলক পদ্ধতি নিয়ে চিন্তিত ছিল, এবং তারা কিন্তু লিখিতভাবে, আনুষ্ঠানিকভাবে সতর্কও করেছিল। একদিকে যখন বিশেষজ্ঞরা এত সব সতর্কবার্তা দিচ্ছেন, তখন কোম্পানির সিইও স্টকটন রাশের দর্শনটা কী ছিল? তার এই একটা কথাই সবকিছু পরিষ্কার করে দেয়। একটা পর্যায়ে নিরাপত্তা কেবলই সময়ের অপচয়, এই একটা বাক্যই বলে দেয় কোম্পানির ভেতরে সেফটি প্রোটোকলকে কতটা অবহেলার চোখে দেখা হতো।
তাদের কাছে নিরাপত্তা মানে ছিল স্রেফ সময় নষ্ট। তারা শুধু নিয়ম ভাঙছিল তাই না, তারা আসলে নিজেদেরকে নিয়মের ঊর্ধ্বে ভাবা শুরু করেছিল। 2019 সালে তাদের একটা ব্লগ পোস্টে তারা যুক্তি দেখিয়েছিল যে কোনো বাইরের সংস্থার সার্টিফিকেশন নাকি যথেষ্ট না, তাদের নিজেদের কর্পোরেট সংস্কৃতি নাকি নিরাপত্তার জন্য সেরা। এটা ছিল এক ধরনের ঔদ্ধত্য, আর এই মনোভাবটাই তাদের ভুলের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিল। এখান থেকেই প্রশ্নটা আসে, নতুন কিছু করা বা ইনোভেশন আর সরাসরি অবহেলা, এই দুটোর মধ্যে সূক্ষ্ম রেখাটা আসলে কোথায়? এই ঘটনাটা আমাদের সবাইকে সেই প্রশ্নটা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। দেখুন, ওশেন গেটের এই ঘটনাটা কিন্তু বিচ্ছিন্ন কিছু না। এটা আসলে এক্সট্রিম ট্যুরিজম নামের এক বিশাল ইন্ডাস্ট্রির একটা অংশ মাত্র। চলুন এবার আমরা বিষয়টাকে একটু বড় ক্যানভাসে দেখি আর এর সাথে জড়িয়ে থাকা কিছু নৈতিক প্রশ্ন নিয়েও কথা বলি। আবারও ফিরে আসি সেই সংখ্যাটায়, $2.5 লক্ষ। এখানে প্রশ্ন ওঠে, টাকা থাকলেই কি যে কোনো ঝুঁকি কেনার অধিকার জন্মে যায়? এই ধরনের অ্যাডভেঞ্চার ট্যুরিজম কি তাহলে শুধু তাদের জন্যই যাদের অঢেল সম্পদ আছে? যারা এই অভিযানে গিয়েছিলেন তাদের সবাইকে কিন্তু একটা দায়মুক্তির চুক্তি বা ওয়েভারে সই করতে হয়েছিল, আর সেই ফর্মে স্পষ্ট করে বলা ছিল যে এই ইয়ানটা কোনো পেশাদার সংস্থা দ্বারা সার্টিফাইড না। শুধু তাই না, সেখানে মৃত্যু, মানসিক আঘাত, শ্বাসরোধের মতো ঝুঁকির কথা একাধিকবার উল্লেখ করা ছিল। মানে যাত্রীরা জেনে শুনেই এই ঝুঁকিটা নিয়েছিলেন। কিন্তু এখানেও একটা বড় প্রশ্ন আছে, একটা কাগজে সই করে কি কেউ তার জীবনের মৌলিক অধিকারটা ছেড়ে দিতে পারে? আইনের চোখে এই ধরনের দায়মুক্তির চুক্তি কিন্তু সবসময় চূড়ান্ত না। যদি প্রমাণ হয় যে কোম্পানি চরম অবহেলা করেছে, তাহলে আদালত কিন্তু সেই চুক্তি বাতিলও করে দিতে পারে। এখানেই ব্যক্তিগত পছন্দ আর কর্পোরেট দায়িত্বের মধ্যে একটা বড় দ্বন্দ্ব তৈরি হয়। আর এর একটা সামাজিক দিকও আছে। যখন এই ধরনের ব্যক্তিগত আর খুব ঝুঁকিপূর্ণ অভিযানে কোনো দুর্ঘটনা ঘটে, তখন তাদের উদ্ধারের জন্য যে বিশাল আয়োজন হয় তাতে জনগণের ট্যাক্সের লক্ষ লক্ষ ডলার খরচ হয়। তো প্রশ্নটা হলো, এই খরচটা কে দেবে? যিনি অভিযানে গেছেন তিনি, নাকি পুরো সমাজ? তাহলে এই ভয়াবহ ট্র্যাজেডি থেকে আমরা আসলে কি শিখলাম? চলুন শেষ অংশে আমরা এই ধ্বংসাবশেষ থেকে পাওয়া শিক্ষাগুলো নিয়ে কথা বলি, আর ভবিষ্যতে কী ধরনের পরিবর্তন আনা জরুরি সেটাও দেখি, যাতে এমন ঘটনার আর পুনরাবৃত্তি না হয়। ভবিষ্যতের জন্য পথটা কিন্তু বেশ পরিষ্কার। প্রথমত, সব বাণিজ্যিক সাবমার্সিবলের জন্য স্বাধীন কোনো সংস্থার সার্টিফিকেশন বাধ্যতামূলক করতে হবে, যাতে কেউ নিজের ইচ্ছেমতো নিয়ম বানিয়ে পার পেয়ে না যায়। দ্বিতীয়ত, ডিজাইন করার সময় প্রমাণিত আর নির্ভরযোগ্য মেটেরিয়ালই ব্যবহার করতে হবে। আর সবশেষে, আন্তর্জাতিক জলসীমায় আইনের যে ভাগগুলো আছে সেগুলো বন্ধ করতে কঠোর নিয়মকানুন তৈরি এবং প্রয়োগ করতে হবে। এই 3টা পদক্ষেপই হয়তো ভবিষ্যতে অনেকের জীবন বাঁচাতে পারে। কিন্তু একটা অন্য প্রশ্নও থেকে যায়, এই ধরনের চরম ঝুঁকিপূর্ণ পর্যটনের কি কোনো ভালো দিকও থাকতে পারে? অনেকেই যুক্তি দেন যে সমাজের খুব প্রভাবশালী ব্যক্তিরা যখন এই ধরনের ফিল্ড মিশনে যান, তখন হয়তো বিজ্ঞান আর গবেষণার জন্য আরও বেশি ফান্ড আসতে পারে, নীতি নির্ধারকদের ওপর চাপ তৈরি হতে পারে। এই জটিল প্রশ্নটাই আমাদের ভাবায়, ইনোভেশন বা নতুন কিছু করার জন্য আমরা ঠিক কতটা ঝুঁকি নিতে পারি, আর তার মূল্যটাই বাকি। এর উত্তরটা হয়তো গভীর সমুদ্রের মতোই অন্ধকার আর জটিল।